বসলে পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে যারা আজকে এই ক্লাসমেট আয়োজন করেছো তারা সপ্তম সেমিস্টারে তোমাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে সপ্তম সেমিস্টারে উঠেছো তোমরা সফলভাবে যদি সপ্তম সেমিস্টার পার করতে পারো অবশ্যই অষ্টম সেমিস্টারে পড়বা। অষ্টম সেমিস্টারে কিন্তু আমরা আশা করি ফেল করার সুযোগ নাই, তোমরা চাইলেও ফেল করতে পারবো না, ঠিক আছে? তার মানে আমরা ধরে নিতে পারি যে তোমরা সপ্তম সেমিস্টার যদি পাস করো তোমরা ইঞ্জিনিয়ার, ফুল ইঞ্জিনিয়ার। এবং আমি আশা করবো তোমরা এখানে যারা উপস্থিত আছো প্রত্যেকেই তোমরা এই সপ্তম সেমিস্টারের পর যাতে তোমাদের কোনো ব্যাগেজ না থাকে, কোনো সাবজেক্ট যাতে ফেলতে না হয় সেটা আমি আশা করবো। এবং এটাকে তোমরা আমার এই আশাটাকে তোমরা পূরণ করার জন্য তোমার যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা করবা। এতে করে আমার প্রতিষ্ঠান কী হবে, অনেক সুনাম অর্জন করবে। সাথে সাথে তোমাদের পরিশ্রম, তোমার বাবা মার যে অর্থনৈতিকভাবে তোমাদের পিছনে যে ইনভেস্ট সেগুলো কিন্তু সার্থক হবে। আমি এই আশাটাই তোমাদের কাছে আমি করছি সর্বোপরি, এটাই সবচেয়ে বড় কথা। সেকেন্ড কথা হচ্ছে যে তোমার যেহেতু কিছুদিন পর ইঞ্জিনিয়ারিং চাকরির সন্ধানে তোমরা যাবা, চাকরির সন্ধানে যখন যাবা তখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই নিজেদের কোনো আত্মীয় স্বজন কোনো প্রতিষ্ঠানে জব করছে কিনা, ভালো পদ আছে কিনা, তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ মেনটেন করা। এই প্রতিষ্ঠানের যারা সিনিয়র ভাইরা আছে তাদের সাথে যোগাযোগটা মেনটেন করা। কারণ দেখা যাচ্ছে যে এখন মানুষজন প্রাইভেট সেক্টরে নর্মালি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি, ইত্তেফাক, প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তিতে কমই কিন্তু নিয়োগ দেওয়া হয়। কারণ আমি যখন আমার প্রতিষ্ঠানে যখন নিয়োগ দিই তখন চিন্তা করি যে আমি পরিচিত মাধ্যমে একটা পাই কিনা। কারণ ও যদি কোনো ধরনের প্রবলেম সৃষ্টি করে তাহলে আমি আরেকজনকে বলতে পারি এবং তাকে আমি চিনতে পারি। এই কারণে তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সিনিয়র ভাইদের সাথে তোমার যোগাযোগ রাখবা। তোমাদের অভিভাবক আছে, তোমার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী, কারা তোমাদের রিলেটেড জব করেন। রিলেটেড জব করতে এমন না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে এমন কোনো কথা নাই। কোনো ফ্যাক্টরিতে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে জব করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে জব করে, তাদের ফ্যাক্টরিতে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবেই। তাদের কাছে কিন্তু এই তথ্যগুলো থাকে যে কখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। এই জন্য তোমরা খুব ভালোভাবে এগুলোকে কি অল টাইম তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে যদি মনে করো তোমার কাছে একটা চাকরির অফার আসলো, এই অফারটাকে তোমরা এমনভাবে নিবা, মনে করতে হবে এই জবটা আমাকে করতে হবে, স্যালারি আমার 4,000 টাকা। জীবনের প্রথম জবে স্যালারি কত, এই আর হলো কোম্পানিটা কেমন, এই দুটো জিনিসকে বাদ দেওয়া উচিত। প্রথম জবটা হতে হবে, শুধু কাজই করতে হবে। কত স্যালারি ডাজন্ট ম্যাটার, কেমন কোম্পানি ডাজন্ট ম্যাটার। কারণ ওই কোম্পানি তোমাকে যদি সুযোগটা দেয়, ওখানে যে কাজই হোক না কেন, তোমার লেটেস্ট কাজ হোক না কেন, তুমি যে অভিজ্ঞতাটুকু অর্জন করবা সেটা তুমি যে খুঁজতেছো আমি বেশি স্যালারিতে যাবো, আমি ভালো একটা কোম্পানিতে জব করবো, এইটাই তোমার হবে কি, এটাই তোমাকে সেই পথে যাওয়ার সুগম। আর তুমি যদি মনে করো যে না আমি ভালো স্যালারি পাচ্ছি না, আমাকে 8,000 টাকা অফার করছে, আমি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমি 15,000 টাকা নিয়েছি, কি হয়েছে? ওই 15,000 টাকা বেতনের চাকরি পাইতে পারবে 3-4 বছর লেগে যাবে। ওই 3-4 বছর পর দেখা যাবে তখন তোমার টিমার মাথার মধ্যে ফ্যামিলি এখন 30,000 টাকা বেতন হওয়া উচিত। মানে তুমি তোমার কাঙ্ক্ষিত স্বপ্ন, যে স্বপ্নটা তুমি পৌঁছতেই পারবে না। কিন্তু তুমি যদি প্রথমে যেটা বললাম স্যালারি ডাজন্ট ম্যাটার চিন্তা করো, কিন্তু একদিন বসে থাকার চেষ্টা করবো না। তুমি যে 1 বছর বা 6 মাস চাকরি করবা, 6 মাসে যেটুকু শিখবা ওই 6 মাসেই তোমাকে কিন্তু বেতন 8,000 থেকে 15,000 বেতন নিয়ে যাওয়ার সাহায্য করবে। কারণ অন্যজন কি বলবে, অন্যজন তোমাকে ভাববে তুমি একটা এক্সপার্ট, তুমি স্কিল, বা তোমার অন্য জায়গায় কাজ করার কি আমার যে দরকার সেই কাজ করার অভিজ্ঞতা তোমার আছে। সে তোমাকে অবশ্যই 8,000 টাকা বলবে না বা 10,000 টাকা বলবে না, অবশ্যই তোমার 20 টাকা নেবে। এটা আমার স্টুডেন্টদের জন্য আমি সবসময় বিদায় অনুষ্ঠানে বলে থাকি। এটাকে একটা কথা বলি, আমরা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে অবশ্যই আমরা এই অনুষ্ঠান আমরা তোমাদের জন্য করবো। মাঝখানে আমরা করতে পারি না, বিভিন্ন কারণেও করে নাই। তবে আমি বুঝতে পারছি আমার ছেলেদের মধ্যে, আমার স্টুডেন্টদের মধ্যে এটা একটা খুব আশা করছে তারা প্রতিষ্ঠান থেকে একটা বিদায় অনুষ্ঠান হোক এবং আমরা এটা করবো, ঠিক আছে? আরেকটা কথা আছে,
চাকরি করতে যাওয়ার আগে তোমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে। এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তোমার কেউ ঠিক মতো করছো, কেউ ঠিক মতো করছো না, কেউ আবার টুইটে অ্যাডমিশনের জন্য এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং টাইমটাকে তোমার এতে করে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আছে, কিছু কিছু ক্ষেত্রে লাভও আছে। তারা টুইটে যারা চান্স পাওয়ার তাদের জন্য কিন্তু লাভ, অনেক অনেক লাভ। তারা চান্স পাবা না এবং কোনোদিনও চান্স পাবা না, এমনও হতে পারে, তাই না, যে কোনো দিনই চান্স পাবা না। এতে করে কি হচ্ছে, তোমরা যে ওই 3টা মাস তোমরা যে ফিল্ডে কাজ করে যে স্কিল বা অভিজ্ঞতা হওয়ার কথা ছিল সেটা কিন্তু করতে পারবো না। অন্য পক্ষে আদারওয়াইজ আবার চিন্তা করা যায় যে না, ওই সময় যে স্টুডেন্ট যে অ্যাডমিশন পড়াশোনা করলাম সেটার জন্য কিন্তু নলেজ কিন্তু অবশ্যই এই একাডেমিক পড়াশোনার পর ওই নলেজটা কিন্তু অনেক অনেক পড়াশোনা, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে অনেক বেশি জ্ঞান অর্জন হয়। লস কিন্তু আলটিমেটলি নাই, কিন্তু তুমি যদি ডিপ্লোমা পাস করো, চাকরি সরাসরি করতে যাও, আর তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে তোমার যদি যেখানে জব করতে যাবা সেটা রিলেটেড যদি তোমার 3 মাসের কাজের অভিজ্ঞতা থাকতো, তাহলে তোমার কিন্তু ওখানে খুব দ্রুত তুমি কিন্তু মানে বেতন বাড়ানোর জন্য যে একটা আশা থাকে, বেতন বাড়ানোর কাজে লাগে। এখন তোমরা কি করবা, আমি দুটাই চাই, আমার স্টুডেন্টরা গ্রেডও চান্স পাক, আমার স্টুডেন্টরা জবও পাক, আমি কিন্তু দুটাই চাই। সুতরাং তোমরা কি চাও সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের পথ চলা। আচ্ছা, তারপরে দেখো তোমরা যখন পাস করবা তোমাদের সিভি একটা ইম্পর্টেন্ট। এই সিভি নামটা কিন্তু অনেকেই বলতে পারে না, সিভি মানে কি। আমি চাই যে আমার স্টুডেন্টরা প্রত্যেকে সিভি কথাটা অর্থটা কিনে যাতে জেনে তারপরে ইন্টারভিউ বলে দেবে এবং এটা বানানটা, এই বানানটা কারিকুলাম কি, বানানটা কি, এইটা যাতে প্রশ্ন আমি করি তো মাঝে মাঝে, কিন্তু ওটু লিখতে পারে না, যেমন বিআই কিন্তু চিঠিতে বলে, সেগুলো আলাদা হবে, সবার ক্ষেত্রে একই হবে। আমি চাই আমার স্টুডেন্টরা কিছু কিছু জিনিস যে কমন যে জিনিসগুলো ভাইবা বোর্ডে ফেস করতে হয় সেই জিনিসগুলো আমার প্রতিষ্ঠান থেকে শিখে যায়। এই জন্য আমি মনে করি বিশ্বের মধ্যে আমি একটা সিস্টেম চালু করছি, সেটা করতে চাই, করেছি, এবং আমার স্টুডেন্টরা সেটা ফলো করতে চায় না। সেটা হচ্ছে যে ভাইবা বোর্ডে যাওয়ার আগে যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই ধরনের কিছু রিলেটেড প্রশ্ন আমার কিছু করা আছে। সিভিলের জন্য, ইলেকট্রিক্যালের জন্য, মেকানিক্যাল, টেক্সটাইলের জন্য একদম 100-150 প্রশ্ন করা আছে। সেইটা যারা আমার এখান থেকে ক্লিয়ারেন্স নিবা, ওই পরীক্ষা দিয়ে ওইটা প্রশ্ন করা হবে, প্রশ্ন দেওয়া হবে, বা ওটার উপর ভাইবা নেওয়া হবে। ভাইবা নেওয়ার পর যারা পাস করবে তাদেরই ক্লিয়ারেন্স দেওয়া হবে। এটা আমি মনে করি বিশ্বে এটা কোথাও নাই। আমি চাই আমার স্টুডেন্টরা ভাইবা বোর্ডে কিছুটা হলেও তাতে ভালো করে। 50% যদি সে অ্যান্সার দিতে পারে, আমি ধরে নেব তার চাকরি 50% হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। কিন্তু তোমরা কিন্তু দেখছি আমার স্টুডেন্টগুলো এটা মানতে চাচ্ছে না। আমাকে যে স্টুডেন্টকেই বলি যে তোমার এটা পরীক্ষা দিয়ে তোমাকে ভাইবার এই পরীক্ষা দিতে হবে, কেউ রাজি হয় না। স্যার আমার এখন থাকা এক্ষুনি স্যার 1 ঘন্টা পড়া, স্যার আমার বাস 1 ঘন্টা বাড়ি, স্যার অনেক দূরে, অনেক কষ্ট করে আসছে, বিভিন্ন অজুহাত দিয়ে তাই পরীক্ষাটাকে তারা কি পরীক্ষা দিতে চায়। এতে করে আমি যে একটা সিস্টেম চালু করতে আমার ইচ্ছা, যেটা কোনো প্রতিষ্ঠানে নাই, এবং এটা কি শুধু এটার জন্য আমার কোনো বিন্দু মাত্র কিন্তু বেনিফিট নাই, এই টোটালি বেনিফিটটা তোমাদের জন্য, কিন্তু তোমরা এটাকে গ্রহণ করতে চাচ্ছ না, এটাকে তোমরা নিজেদের ক্ষতি করছো তোমরা নিজেরা। আমরা প্রতিষ্ঠান থেকে একদম রেডি আছে কি সার্টিফিকেট নাই জন্য আমরা চাই যদি সময় না পাই 1 ঘন্টা সময় দিয়ে ওটা মুখস্থ করুক, প্রশ্ন দিয়ে দেবো, অ্যান্সারও দিয়ে দেবো প্রয়োজন না, এবং এটা তোমাদের কাছে থাকবে, উত্তর সহ দেওয়া থাকে, এটা তোমাদের কাছে থাকবে, বাসায় নিয়ে যাবে, বাসায় নিয়ে গিয়ে এটা আবার কোনো ভাইবা দিতে গেলে এটাই করবে। তোমরা অনেকে হয়তো জানোই না যে এখানে যে এসিটা ব্যবহার হচ্ছে, এখানে যে বিদ্যুতের লাইনটা ব্যবহার হচ্ছে এসি না ডিসি, কি সবাই জানো এটা এসি না ডিসি? এই যে এসি দিয়ে না তাই না, এবং এটার কার্ডটা কেমন হয়, ডিসিকে চিনব কি হবে, ডিসির কার্ডটা কেমন হয় এইটুকু, এবং আমাদের যে এখানে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে আমাদের বিদ্যুৎ চলে, আমাদের বাবা চলে, কত হাঁটছে, এবং এই জিনিসগুলো
আমাদের সেই প্রশ্ন লেখা থাকে এই জিনিসগুলো ভাইয়া করে তোমার বেসিক জিনিসটা আছে কিনা এই ধরনের চমৎকার প্রশ্ন যেগুলো ভাইয়া বোর্ডে ধরবে সেই ভাইয়া বোর্ডের প্রশ্ন যদি আমাদের স্টুডেন্টরা যদি সেই পরীক্ষার মাধ্যমে এখন একাডেমিক চলাকালীন সময় কি করছো মনে করো জানি না এগুলো সবই পড়েছে কিন্তু তোমরা ভুলে গেছি কিন্তু ক্লিয়ারেন্স নেওয়ার আগে যদি আমরা এই পরীক্ষাটা নিয়ে তোমার যদি খারাপ হয় আমি মনে করি যে বিশ্বের কোথাও নাই একমাত্র ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান কি একজন বুয়েট থেকে পাস করা সিভিল ইঞ্জিনিয়ার সে পড়াশোনার মর্যাদা বোঝে কিভাবে পড়াশোনা করলে একটা স্টুডেন্টকে তার কর্মক্ষেত্রে ভালো করবে ভাইভাতে ভালো করবে এই জিনিসগুলো আমরা বুঝি কিন্তু তোমরা এই জিনিসটাকে নিতে চাও এটা আমার খুবই কষ্ট লাগে তো স্যার আমাকে বলে স্যার এরা তো দিতে চাচ্ছে না স্যারকে আমি বলে দিচ্ছি স্যার আপনি পাস করবেন না কিন্তু ওরা আমাকে দেখায় সময় অভাব দেখায় ওরা আমাকে দেখায় কি স্যার আমি স্যার থাকার জায়গা নেই কাজ করবো মানে কলেজ থেকে নাকি তাকে বিভ্রান্তি করতেছে কলেজ থেকে নাকি তাকে সহযোগিতা করতেছে কলেজ থেকে নাকি তাকে বলা মানে তার নাকি হয়রানি করানো হচ্ছে তারা আমাকে এই প্রশ্নগুলো করে যখন আমার কানে আসে আমি খুবই কষ্ট পাই এই জিনিসটা তোমাদের জন্য আমার কি লাভ যার জন্য অভিনন্দন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সিস্টেমটা বিশ্বের কোথাও নেই তোমরা সেই সিস্টেমে ঢুকতে চাও না তাহলে আমি কিভাবে প্রতিষ্ঠানকে দিতে আমার ডেভেলপ করার চিন্তা ভাবনা কি আমাকে নিয়ে তোমাদের তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমার পক্ষে সিস্টেম ডেভেলপ করা প্রতিষ্ঠানকে ডেভেলপ করা সম্ভবই হবে আরেকটা কথা সেটা হচ্ছে সিভি কথা বলছিলাম সেটা আমার কাছে আজ পর্যন্ত যত ধরনের সিভি আমার কাছে আসছে আজ পর্যন্ত কোনো ক্যান্ডিডেট আমাকে তার সিভিতে কি লেখা আছে বলতে পারে নাই তার সিভিতে অবজেক্টিভে কি লেখা আছে একটা ক্যান্ডিডেট এটা আমাকে বলতে পারে না বলেন আপনার অবজেক্টিভে কি লেখা আছে কেন বলো কেন সবাই কপি পেস্ট করছে আমি জানি তোমরাও কপি পেস্ট করবে বাট তোমরা কপি পেস্ট করো কিন্তু তোমার অবজেক্টিভ কি লেখা আছে সে অর্থটা তোমরা বলতে পারো না দেখে বলতে হবে তোমাকে তুমি তো বলো স্যার আমি এমন কি বলছি যে এগুলো অবজেক্টিভ লেখা আছে ইংলিশে লেখা আমি শুধু বাংলা করেন তার সিভিকে আমি বাংলা করতে বলছি একটা মানুষকে আমি পাইনি যে অবজেক্টিভ বাংলা করতে পারি একটা ক্যান্ডিডেট কেউ না এটা আমার বিশাল কষ্টের বিষয় দুঃখের বিষয় আমি অনেক কষ্ট পাইছি আমার জন্য না তোমার আমি বর্তমান মানে স্টুডেন্টের যে তাদের শিক্ষকতা প্রশ্নটা কেরিয়ারে বা কি শিখছে তার যোগ্যতাকে নিয়ে আমার কষ্ট আমি অবাক হয়ে যায় যে তার সিভিটাকে একটা সিভি 20 বছর ধরে চালাচ্ছে লেখা আছে 2014 সালে তার সিভি রাইট করা কপি করছে একজনের কাছ থেকে 20 সাল পর্যন্ত সে অনেক জায়গায় চাকরি করছে বাট চাকরি করতে গেছে চাকরি ছেড়ে দিচ্ছে ওই সিভিটাই ব্যবহার করতেছে বাট সে কিন্তু অবজেক্টিভের বাংলা অর্থ করতে পারে না করতে পারে মাঝে মাঝে এমন ওয়ার্ড লেখা আছে মানে সুন্দর লিখতে হয় তাই না সবাই জানে কি সুন্দর লিখতেই হয় বাট এমন ওয়ার্ড লেখা আছে সেই ওয়ার্ডের বাংলা পর্যন্ত সে জানে না আমি চাই না ইমেজ পলিটেকনিক স্টুডেন্টরা এইরকম হোক আমি চাই আমার স্টুডেন্টরা কপি পেস্ট করবে বাট ওর অর্থ সে জেনে করবে আমি আমার স্টুডেন্টদের যাতে এরকম অপদস্থ হতে না হয় আমি আমার কাছে ভাই আমি এতটাই মনে হচ্ছে যে আমি যখন ফিজিক্সের ইন্টারভিউ নেই কেমিস্ট্রি ইন্টারভিউ নেই ম্যাথমেটিক্স ইন্টারভিউ নেই এত বেসিক জিনিসগুলো তারা অ্যান্সার দিতে পারে না আমি প্রশ্ন করি যে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক ও সাইডে বলে কেমিস্ট্রি এটা কি স্যার ফিজিক্সে অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট ফিজিক্সে পড়া স্টুডেন্ট সে যদি প্রশ্ন অ্যান্সার দেয় তাহলে এটা কি কেমিস্ট্রি হবে তোমাকে প্রশ্ন করা হয় এখানে যে বিদ্যুৎ চলতে এসে ডিসি তুমি কি সাইডে কি মেকানিক্যালে তাই না তোমরা এরকম যাতে না তোমাদের যাতে এরকম পরিস্থিতি করতে না হয় আমি সে আশা ব্যক্ত রাখছি তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক প্রত্যেকেই অল্প সময়ের মধ্যে জবে প্রবেশ করো আমি সে আশা ব্যক্ত রাখছি আজকে অনুষ্ঠানটা আরো সুন্দর সার্থক হোক তোমাদের আয়োজনের জন্য আমাদের যারা অতিথিবৃন্দ আছেন স্যারেরা আছেন তাদের
সুস্বাস্থ্য কামনা করে আমি আমার শেষ করছি। তো আমরা